সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে আইটিবি সিনড্রোম, ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম। আমি যেটা প্রমিস করেছিলাম একটা কেস নিয়ে ডিসকাশন করব আজকে, সেই কেসটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে মূলত আমি আইটিবি সিনড্রোমটা কি, এটা কেন হয়, এগুলো আমি আলোচনা করব কেস ডিসকাশনের পাশাপাশি। আইটিবি ব্যান্ড ফ্রিকশন সিনড্রোম, এটাকে আসলে আগে বলা হতো আইটিবি ব্যান্ড ফ্রিকশন সিনড্রোম, ITBFS। বর্তমানে অবশ্য ফ্রিকশন কথাটা নিয়ে কিছুটা আসলে কিছুটা কোশ্চেন অ্যারাইজ করেছে যে আসলে এখানে ফ্রিকশন নাকি কম্প্রেশন। তো রিসেন্ট আর্টিকেলগুলোতে বলতেছে যে এটা দিস ইজ নট এ ফ্রিকশন বাট দিস ইজ কাইন্ড অফ মোর কম্প্রেশন অফ দ্য ফেটি স্ট্রাকচার অন দ্য ল্যাটারাল সাইড অফ দ্য নি। কেন হয়, কাদের হয়? এটা মোস্টলি হয় রিপিটেড অ্যাক্টিভিটিসের কারণে, বিশেষ করে যারা রানার্স, যারা লং ডিস্টেন্স রানিং করে অথবা সাইক্লিস্ট, তাদের ক্ষেত্রে রিপিটেড স্ট্রেনের কারণে, অ্যাক্টিভিটিসের কারণে ওইখানে কম্প্রেশন হয়, যার ফলে এখানে আইটিবি অথবা নি ল্যাটারাল সাইডটাতে পেইন হতে পারে। তো এখানে আমি একটা ছবি দেখানোর চেষ্টা করেছি আইটিবির স্ট্রাকচারটা, আইটিবিটা কীভাবে ইনসার্শন হয়েছে। এটা আমাদের টিবিয়া ল্যাটারাল এপিকন্ডাইল, এখানে ইনসার্শন হয়েছে আমাদের আইটিবি ব্যান্ডটা, দুটার মাঝখানে আছে ফ্যাট প্যাড। তো এখানে বলছে যে আইটিবিটা নির ফ্লেকশন এক্সটেনশনে হেল্প করে। যখন লাস্ট 20 ডিগ্রি এক্সটেনশনে যায় তখন নিটা, তখন সেক্ষেত্রে আইটিবিটা এক্সটেন্সার হিসেবে কাজ করে। আবার যখন 20 ডিগ্রির চেয়ে নি বেশি বেন্ড হয় তখন আইটিবিটা ফ্লেক্সার হিসেবে কাজ করে, নির ফ্লেক্সার। তো এই যে সুইচিং হয়, যে এই যে আইটিবির যে অ্যাকশনটা, ওই যে সুইচিং যে পয়েন্টটা, ওই পয়েন্টে পেইনটা বেশি হয়, কারণ ওই সময়টাতেই আসলে ফ্যাট প্যাডের উপরে ইরিটেশনটা বেশি হয়, যার ফলে মোস্টলি 20 to 30 ডিগ্রি ফ্লেকশন, এই সময়টাতেই এই ফ্যাট প্যাডের উপরে প্রেশারটা বেশি পড়ার কারণে পেশেন্ট পেইন কমপ্লেন করে। অসময় এখানে স্ন্যাপিং হতে পারে অথবা ক্লিকিং সাউন্ড হতে পারে, যেটা আমার এই পেশেন্টের ক্ষেত্রে যেটা আমি ডিসকাস করব, এই পেশেন্টের এই কমপ্লেনটা ছিল। যখন সে হাঁটুটা তার নিটা 20 ডিগ্রি 30 ডিগ্রি ফ্লেকশন করে তখন সেই ক্লিকিং বা স্ন্যাপিং সাউন্ড হয় এবং ইটস অ্যাকম্পানিড বাই পেইন, এবং সাথে সাথে পেইনও হয়। তো রিসেন্ট আর্টিকেলগুলোতে যেটা অ্যাডভাইস করতেছে সেটা হচ্ছে যে বলছে যে আইটিবি সিনড্রোমটা এখানে এটা আসলে কম্প্রেশন নয়, it's not a friction but is a compression of the sensitive structure, যেমন ফ্যাট প্যাড আমি যেটা দেখিয়েছি আগের ছবিটাতে, ফ্যাট প্যাড এখানে যে কম্প্রেশন হয় যার ফলে পেইনটা হয়, নট ডিউ টু ফ্রিকশন। আইটিবি ব্যান্ডের পেইনের ট্রিটমেন্টের ক্ষেত্রে বর্তমানে রিকমেন্ডেশন হচ্ছে উই শুড নট স্ট্রেস দ্য আইটিবি বিকজ আইটিবি ক্যানট বি স্ট্রেসড। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আইটিবিটা খুবই স্ট্রং একটা স্ট্রাকচার যেটাকে স্ট্রেচিং করা সম্ভব না, এর ফলে বলছে যে উই শুড নট স্ট্রেস অর শুড নট গিভ এনি স্ট্রেচিং এক্সারসাইজ ফর দ্য পেশেন্ট। বর্তমানে বলা হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে হিপ স্ট্রেংথেনিং, হিপ কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে হিপের যে মাসেলগুলো, যে গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস, স্পেশালি দোজ টু, ইট বিকামস ভেরি উইকার। তো এই ক্ষেত্রে এই দুটা মাসেলের স্ট্রেংথ বাড়াতে হবে, এবং পেলভিক কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট। বিশেষ করে স্পেশালি যারা হাই লেভেল অ্যাক্টিভিটি যারা করে, যেমন রানিং অ্যাথলেটিক পার্সন যারা, স্পোর্টস পার্সন যারা, এদের ক্ষেত্রে হিপ কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কজগুলো কী কী? ওভার ইউজ আমি বলেছি যে যেমন সাইক্লিস্ট অথবা লং ডিস্টেন্স রানার যারা ডিউ টু ওভার ইউজের কারণে তাদের এই পেইনটা হতে পারে। টাইট টিস্যু যদি টাইটনেস থাকে অ্যারাউন্ড হিপ অ্যান্ড নি, কোনো স্ট্রাকচার টাইটনেস থাকলে এগুলো হতে পারে। এদের ক্ষেত্রে উইক হিপ অ্যাবডাক্টর থাকে, যেমন গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস মাসেল উইক থাকে। যারা রানিং করে তাদের ক্ষেত্রে রানিং ইম্পর্টেন্ট, তাদের রানিং এর ফর্মটা কি, এটা কি পোর রানিং ফর্ম নাকি নর্মাল রানিং ফর্ম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই জন্য আমরা যেটা করি গেট অ্যানালাইসিস করি তাদের ক্ষেত্রে। ফুট স্ট্রাকচার ইম্পর্টেন্ট, ওদের পেশেন্ট হবে ফ্ল্যাট ফিট অথবা শুজ যেটা অর্থোটিক যেটা ইউজ করতেছে এটা একটা ফ্যাক্টর এইসব আইটিবি ব্যান্ড ফ্রিকশন বা আইটিবি ব্যান্ড সিনড্রোমের ক্ষেত্রে।
যে রানিং কথাটা আমি বলেছি, রানার্সদের ক্ষেত্রে আমরা গেট অ্যানালাইসিস করি, তাদের আমরা ট্রেডমিলে আমরা গেট অ্যানালাইসিস করতে পারি। সেক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে বা এই অ্যাথলেটের ক্ষেত্রে রানিংয়ের সময় তার পেলভিসটা ইজ এ গুড অ্যালাইন পজিশন আছে। পর এখানে যেটা হচ্ছে যে যখন সে ওয়েট বেয়ারিং করতেছে লেফট লেগের উপরে, লেফট ফুট, তখন তার রাইট হিপটা ড্রপ করতেছে, কারণ তার যখন রাইট হিপটা ড্রপ করে তার মানে তার লেফট গ্লুটিয়াল মাসেল স্পেশালি হিপ অ্যাবডাক্টর উইক। অপোজিট সাইডে যখন উইক থাকে তখন এই সাইডে তার অপোজিট সাইডটাতে তার হিপটা ড্রপ করে। তো এসব পেশেন্টের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হিপ অ্যাবডাকশন হয় দৌড়ানোর সময়, এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে হিপ অ্যাবডাকশন, এদের ক্ষেত্রে যেটা হয় লোডিং ফেজে তাদের এই হিপ অ্যাবডাক্টের উপরে তাদের বেশি পরিমাণে স্ট্রেস পড়ে। যে এই পেশেন্টের ক্ষেত্রে হিপ অ্যাডাকশন হচ্ছে, যার ফলে তার হিপ অ্যাবডাক্টরটা বেশি পরিমাণ কাজ করতে হচ্ছে, এবং প্রতিবার যখন সে লোডিং করতেছে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে তার হিপ অ্যাবডাক্টরের উপরে এই সেন্ট্রিক অনেক লোড পড়তেছে, যেটা আলটিমেটলি তার এখানে হয়তো বার্সাইটিস ডেভেলপ করতে পারে। হিপ অ্যাবডাক্ট গ্লুটিয়াল ট্রাইকন্ট্রিক বার্সাইটিস, অনেক ক্ষেত্রে পেশেন্টের এখানে আইটিবি সিনড্রোম ডেভেলপ করতে পারে। যেমন এখানে আমি একটা ছবি দেখিয়েছি যে নি ভালগাস পজিশনে গেলে, যেমন এখানে নি ভালগাস পজিশনে গিয়েছে, তার টিবিটা ইন্টারনালি রোটেটেড হয়ে যায়, ফুটটা প্রোনাটেড হয়ে যায়, তখন তার এক্সট্রা স্ট্রেস পড়ে তার এই নি আউটার অ্যাসপেক্টে, তার হিপের আউটার অ্যাসপেক্টে। তো এইসব ক্ষেত্রে আমরা স্পেশালি যারা লং ডিস্টেন্স রানার, এদের ক্ষেত্রে আমরা গেট অ্যানালাইসিস করে দেখি এই ধরনের প্রবলেমগুলো আছে কিনা। রানার্সদের ক্ষেত্রে আমরা অনেক কিছুই চেক করি, তাদের মুভমেন্ট কন্ট্রোল হয় কিনা, তাদের পেলভিক মোটর কন্ট্রোল কীরকম, তাদের রানিংয়ের সময় তারা কি পুয়ার রানিং তারা করে নাকি তারা নর্মাল রানিং তারা করে, ফর্মটা আমরা চেক করি। এদের ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখি, গেট অ্যানালাইসিস করি। তো যেহেতু আমার এই পেশেন্টটা একটা লেম্যান পার্সন, ইজ নট এ রানার্স, তো আমি এই যে অংশটা আমি স্কিপ করে যাচ্ছি। ভবিষ্যতে হয়তো যখন আমরা রানার্সদের ক্ষেত্রে তাদের আইটিবি ব্যান্ড সিনড্রোম আমরা আলোচনা করবো, তখন আমরা ডিটেলস এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো আর কি। তো আমার পেশেন্টটা 60+ ইয়ার্স ওল্ড, 3 মাস ধরে সে তার নির আউটার অ্যাসপেক্টে পেইন ফিল করতেছে। ভিজুয়াল অ্যানালগ স্কেলে তারা যখন সে অ্যাক্টিভিটিস করে তখন 7/10, যখন সে রেস্টে থাকে তখন 3/10 তার পেইন। যখন সে নিটা ফ্লেক্স করে তখন তার স্ন্যাপিং সেন্সেশন হয় বা ক্রিপিটাস সাউন্ড হয়, সে সাথে সাথে শার্প পেইন সে ফিল করে। পেইনটা বাড়ে স্কোয়াটিং, ক্লাইম্বিং স্টেয়ার্সের ক্ষেত্রে। আর ব্যথার একটু কমে যখন সে আইস অ্যাপ্লাই করে, লোকালি আইস অ্যাপ্লাই করে অথবা লোকালি অ্যান্টি ইনফ্লামেটরি ক্রিম বা জেল ইউজ করে, তখন সে পেইনটা কম ফিল করে। পালপেশন যখন আমি পালপেট করলাম, দেখলাম তার টেন্ডারনেস আছে তার নি জয়েন্টের 2-3 সেন্টিমিটার উপরে, ওভার দ্য ল্যাটারাল এপিকন্ডাইল, এই জায়গাটাতে সে পেইন ফিল করতেছে, এবং তার পেইন আইটিবির উপরে ইলিউটেবল ব্যান্ডের এরিয়াতে আছে, প্লাস তার গ্লুটিয়াল এরিয়াতে তার ট্রিগার পয়েন্ট আছে। আমরা কিছু স্পেশাল টেস্ট করি, যেমন ওভার্স টেস্ট, নোবেল কম্প্রেশন টেস্ট, ট্রেন্ডনবার্গ টেস্ট। দিস আর ভেরি কমন টেস্ট উই পারফর্ম ডিউরিং দিস আইটিবি ব্যান্ড সিনড্রোমের ক্ষেত্রে। রিসেন্ট এক্সরে পেশেন্টের এক্সরে দেখা যাচ্ছে তার মাইল্ড টু মডারেট অস্টিওআর্থ্রাইটিস, স্পেশালি তার মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য রাইট নি। ওভার্স টেস্টটা এখানে যে ছবিটা আমি দেখিয়েছি, এটা আসলে ওভার্স টেস্টের আগের যে মানে ফরম্যাট, বাট দিস ফরম্যাটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন বর্তমান ক্ষেত্রে যেটা হয় যে নিটাকে এক্সটেন্ডেড রাখা হয়, স্ট্রেট রাখা হয়, নিটাকে ফ্লেক্স করা হয় না। তো এটা আছে আগের ফরম্যাটে বলা হয়েছে যে আমি পেলভিসটাকে স্ট্যাবিলাইজ করব, নিটাকে 90 ডিগ্রি ফ্লেক্স করে আমি হিপটা ড্রপ করব, যদি দেখি তার নিটা এক্সটেন্ডেড হয়ে বা সোজা হয়ে যাচ্ছে, তার মানে তার আইটিবিটা টাইট। এটা হচ্ছে আগের ফরম্যাট। বাট রিসেন্ট ফরম্যাটটা কি আমি দেখানোর চেষ্টা করবো। এখানে একটা ভিডিওতে আমরা দেখব যে ওভার টেস্ট রিসেন্ট আপডেট যেটা। This is going to be a video on the Ober's test for contractures in the tensor fasciolata.
Ober's test assesses for tightness in the tensor fasciolater muscle, which is responsible for a tight iliotibial band. To perform this test, have your patient in side-lying position with the lower leg in flexion at the hip and the knee for stability. Then the examiner passively abducts the upper leg and brings it into slight extension, while the other hand fixates the pelvis. In literature, this test was first described in 90 degrees of knee flexion, but we prefer to have the upper leg completely extended to have the iliotibial band and the even more stretch. Then slowly lower the upper leg all the way down to the table. This test would be positive if the upper leg stays in the air and does not fall down to the table, which is not the case. যখন সে Okay, this হিপটাকে যখন আমি ড্রপ করলাম, এটার সাথে এয়ারই থাকবে, এটা নিচে বেডটা টাচ করবে না, তা ইন্ডিকেটস দ্যাট আইটিবি ইজ টাইট। নেক্সট আমরা আর কিছু টেস্ট দেখি। নোবেল কম্প্রেশন টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট টেস্ট ফর টু diagnose iliotibial band syndrome. In this video, we are going to look at the Nobel's test for iliotibial band syndrome, whether hip or ankle is usually diagnosed. The Nobel compression test has not been subject to diagnostic accuracy, questionable. To conduct the test, the patient's knee is flexed to 90 degrees and then pressure is applied to the lateral epicondyle or 1 to 2 centimeters proximal to it, and then the knee is gradually extended. At 30 degrees flexion, the patient will complain of severe pain over the lateral epicondyle and describe the pain as having the same quality as that experienced when running. This is due to the fact that the ITB will move over the lateral femoral condyles at that angle. বুঝতে পারলাম যে কিভাবে নোবেল কম্প্রেশন টেস্টটা করা হয়। নেক্সট আমরা দেখব টেরেনডেলেনবার্গ টেস্ট, আমরা সবাই পরিচিত। তারপর আমরা একটু ভিডিও দেখি যেটা ইন্ডিকেট করবে যে তার হিপ অ্যাবডাক্টর উইক আছে কিনা। This is going to be a video on the Trendelenburg sign for hip instability and hip abductor weakness. Ask your patient to stand on one leg. He can hold on to something if he experiences problems with balance. Normally, the pelvis on the opposite side should rise a little, like in this case. If the pelvis on the opposite side drops, however, we are talking about a positive Trendelenburg sign, which can be an indicator for weak hip abductors on a standing leg or an unstable hip due to hip dislocation, for example. Okay. তো আমরা তিনটা টেস্ট দেখলাম। তো যখনই আমাদের এই ধরনের পেশেন্ট আসবে, আমরা উইল ট্রাই টু পারফর্ম দিস 3 টেস্ট। এখানে আমি একটা স্লাইডে দেখাচ্ছি ট্রেন্ডেলেনবার্গ টেস্টটা। জাস্ট এ মিনিট, স্লাইড। ওকে, এই পেশেন্টের ক্ষেত্রে বা এই অ্যাথলেটের ক্ষেত্রে আমরা যখন সিঙ্গেল লেগ স্ট্যান্ডিং তাকে করালাম, তার নিটা কিন্তু তার ভালগাসের দিকে যাচ্ছে আমাদের দেখলাম, এবং তার অপোজিট হিপটা ড্রপ হচ্ছে। দ্যাট ইন্ডিকেটস পেশেন্টের রাইট হিপ অ্যাবডাক্টর, দিস সাইডের অ্যাবডাক্টরটা উইক, যার ফলে এটাকে সে কন্ট্রোল করতে পারতেছে না, এই সাইডের হিপটা ড্রপ করতেছে। তার মানে তার অবশ্যই তার রাইট হিপ অ্যাবডাক্টর স্ট্রেংথেনিং করতে হবে, যেটা এখানে আমি ছবিতে দেখাচ্ছি যে পা কাইন্ড অফ স্ট্রাইট পজিশনে বা যেটা ওয়েট বেয়ারিং যে লেগটা, তার অপোজিট সাইডটা ড্রপ করবে। এখানে আমি একটা ছবি দেখালাম। এখানে এই পেশেন্টের ক্ষেত্রে তার ল্যাটারাল সাইডে এখানে ক্লিকিং সাউন্ড হয়, স্ল্যাপিং হয়। অনেক পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা জানি মেডিয়াল সাইডের সময় ক্লিকিং হতে পারে। এই ছবিটা আমি দেখালাম এই কারণে যে আমরা হয়তো জানি না, এটা বলে প্লাইকা সিনড্রোম। যদি মেডিয়াল সাইডে যদি পেশেন্টের ক্লিকিং বা স্ল্যাপিং হয়, তো সেটা অনেক সময় হয় প্লাইকার কারণে। এটা একটা আসলে পার্ট অফ দ্য সাইনোভিয়াল মেমব্রেন, যেটা অনেক সময় স্ন্যাপিং করে মিডিয়াল সাইডে, ইনার সাইডে। বাট আমার পেশেন্টের ক্ষেত্রে যেটা ল্যাটারাল সাইডে, যেটা ডিউ টু ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোমের কারণে। দেখানোর জন্য আমি ছবিটা এখানে অ্যাড করেছি।
আচ্ছা, রেড ফ্ল্যাগস, পেশেন্টের কোনো রেড ফ্ল্যাগস নাই, কোনো ওয়েট লস নাই, নাইট সোয়েটিং নাই, রিসেন্ট হিস্ট্রি অফ ফিভার নাই, এভরিথিং ইজ ওকে, বাট ইউলো ফ্লাক্স পজিটিভ। তার সাইকোসোশ্যাল কনসিডারেশন, পেশেন্টের পেন রিলেটেড ফিয়ার আছে, কারণ তার রিসেন্ট এক্সরে শো করছে মাইল্ড টু মডারেট অস্টিওআর্থ্রাইটিস, যার ফলে পেশেন্ট যে সে মনে করতেছে দিস মাস্ট বি ভেরি ব্যাড আর্থ্রাইটিস, ইট উইল নট গেট এনি বেটার, এটা আস্তে আস্তে খারাপের দিকে যাবে, এই যে তার ফিয়ারটা তার মধ্যে আছে। তার মধ্যে কোনো ব্ল্যাক ফ্ল্যাগস, তার মানে কোনো ওয়ার্ক কনসিডারেশন, যেমন তার ওয়ার্ক এনভায়রনমেন্ট বা পারসেপশন অফ হিজ ওয়ার্ক is on negative, because patient is not working right now, he is kind of retired, so this is not under consideration. Lifestyle consideration is patient is smoker, somewhat unhealthy diet, patient is kind of prone to kind of more unhealthy diet, sometimes সে ফাস্ট ফুড খায়, যেহেতু সে সিঙ্গল, তার ওয়াইফ পাস্ট অ্যাওয়ে ফিউ ইয়ার্স এগো, যার ফলে অনেক সময় প্রসেসড ফুড খেতে হয়, তো যার ফলে তার ডায়েট ইজ নট ভেরি মাচ হেলথি। তো এখানে পেশেন্টের যে ফিয়ার অ্যাভয়েডেন্স মডেল, এখানে আমি যেটা দেখেছি যে পেশেন্টের যেহেতু অস্টিওআর্থ্রাইটিস আছে এবং তার হাঁটুতে পেইন, নিতে পেইন আছে, পেশেন্টের মধ্যে একটা ফিয়ার কাজ করতেছে, ফিয়ার। সো পেশেন্ট মনে করতেছে যে মেবি সেই পেইনটা তার আর্থ্রাইটিসের কারণে, এবং তার কারণে, যার ফলে সে বলতেছে যে মনে করতেছে যে এটা আসলে আস্তে আস্তে খারাপের দিকে যাবে, যার ফলে সে অনেক কিছু অ্যাভয়েড করা শুরু করেছে, তার অ্যাক্টিভিটিস যে সেটা করতো, হাঁটাহাঁটি করা, মোর অ্যাক্টিভ থাকা, লাইফস্টাইল অ্যাক্টিভ থাকা, এটা সে অ্যাভয়েড করা শুরু করেছে, যার ফলে যেটা হয়েছে যে তার মধ্যে ডিসইউজ তৈরি হয়েছে, ডিসইউজ অ্যাট্রফি তৈরি হয়েছে, তার মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি আসছে, সে খুব স্ট্রেসফুল লাইফ লিড করতেছে, যেটা আলটিমেটলি তার পেইন এক্সপিরিয়েন্স আরও বাড়িয়ে দিচ্ছে, তারপরে এটা একটা সাইকেলের মধ্যে কাজ করতেছে। তো আমাদের এখানে যেটা করতে হবে, আমরা যেটা তার যে ফিয়ারটা, এটাকে চেষ্টা করতে হবে এই সাইকেলটাকে ব্রেক করার জন্য। তো সেটা কীভাবে, আমি তাকে বলছি যে দেখো তোমার যে অস্টিওআর্থ্রাইটিস যেটা আছে, যেটা এক্সরে দেখা গেছে যে এটা আসলে নর্মাল এজিং প্রসেস, মাইল্ড টু মডারেট, এটা অনেকের ক্ষেত্রে হয়, পেইন নাও থাকতে পারে। তো তোমার ক্ষেত্রে যে পেইনটা কিন্তু ল্যাটারাল সাইডে, আউটার সাইডে, তোমার কিন্তু এক্সরেতে শো করতেছে তোমার মেডিয়াল সাইডে, ইনার সাইডে কিছুটা ডিজেনারেশন বা কিছুটা চেঞ্জ আসছে বয়সের কারণে। তো পেইনটা কিন্তু তোমার আউটার সাইডে, আমার মনে হয় না এই পেইনটা তোমার আর্থ্রাইটিসের কারণে। তো এখানে আমি কিছু ওয়ার্ড আমি চেষ্টা করছি অ্যাভয়েড করার জন্য, তার যেহেতু ডিজেনারেশন আছে, আমি তাকে বলছি তোমার একটা নর্মাল এজিং প্রসেস বা নর্মাল এজিং চেঞ্জ। আমি বলছি যে তোমার যে ড্যামেজ, যেটা আমি চেষ্টা করছি ড্যামেজ শব্দটা না বলে বলছি তার রিপারেবল হার্ম, তোমার যেটা হয়েছে এটা আসলে এটা রিপেয়ার হতে পারে, এটা আবার ইউ ক্যান বি, ইট কুড বি কিউরড, সো ডোন্ট গেট আপসেট। তারপরে তার এক্সরেতে যেটা আসছে তাকে আমি বলছি যে আমি নর্মাল প্রসেস, ডোন্ট গেট স্কেয়ার্ড। তারপরে যেমন এখানে আছে, যেমন আমি বলি না যে ডোন্ট ওয়ারি, আমি বলছি এভরিথিং উইল বি ওকে, যদি তুমি লাইফস্টাইল মডিফাই করো। যেমন এখানে আছে যে ইউ আর গোয়িং টু হ্যাভ টু লিভ উইথ দিস, অনেক সময় এটা বলা হয়, অনেক পেশেন্টকে আমরা বলি যে তোমাকে এই নিয়ে বাঁচতে হবে, ওভাবে না বলে আমরা যদি বলি যে ওকে তোমাকে তোমার লাইফস্টাইলে কিছু মডিফিকেশন করতে হবে, কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, দেন ইউ লিভ এ বেটার লাইফ। তো এই জন্য মানে ওয়ার্ডস ম্যাটার, বিকজ এই যে আমি যে ওয়ার্ডগুলো আমি আঠার করতেছি, এইগুলো পেশেন্টের মধ্যে আসলে ফিয়ার অ্যাভয়েডেন্স ক্রিয়েট করতে পারে, তার মধ্যে তাকে আরও বেশি হাইপার সেন্সিটিভ করতে পারে, তার সেন্ট্রালি সে ভেরি হাইপার সেন্সিটিভ হতে পারে, যেটা তার আসলে তাকে ক্রনিক পেইন ডেভেলপ করতে পারে, যেটা ট্রিটমেন্ট করা খুবই টাফ এবং খুবই চ্যালেঞ্জিং। এই জন্য আমি বলছি তোমার যে নিজ অস্টিওআর্থ্রাইটিস, এটা আছে নর্মাল এজিং প্রসেস, ইটস দ্য কিস অফ টাইম, এটা আসলে অ্যাভয়েড করা সম্ভব না। যেমন আমার গ্রে হেয়ার, আমাদের বয়স বাড়লে আমাদের চুল পাকে, ইট ইজ লাইক দ্যাট। এই জন্য আমি আমার ল্যাঙ্গুয়েজটা অনেকটা মডিফাই করেছি তাকে বোঝানোর জন্য। তাকে আমি বলছি যে দেখো এখানে এটাকে বলে স্টপ থট ভাইরাস, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, নি পেন অ্যান্ড এক্সরে। এখানে যেটা বলছে যে একটা পেশেন্টের ডান হাঁটুতে, তার ডান নিতে পেইন, তাকে এক্সরে করা হয়েছে বোথ নি, দেখা গেছে তার লেফট নির এক্সরেতে তাকে দেখা গেছে তার আর্থ্রাইটিক চেঞ্জ রাইট নির চেয়ে বেশি, বাট তার রাইট নিতে তার পেইন বেশি। এই জন্য অনেক সময় যেটা হয় যে তার এক্সরে অনেক সময় নট ভেরি রিলেভেন্ট।
এই পেশেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি ইলেকট্রো আকুপাংচার ব্যবহার করেছি, তবে আমরা যারা ইলেকট্রো আকুপাংচার ব্যবহার না করি না বা আমরা এভাবে এটা আমরা ট্রেন্ড না, সেক্ষেত্রে ইজ ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ, বাট আই ফাইন্ড দিস ইজ ভেরি ইফেক্টিভ। আমি এখানে যেটা করেছি তার পেশেন্টের ক্ষেত্রে তার এখানে আমাদের ভাস্টাস ল্যাটারালিস, তার আইটিবি, এটার মাঝখানে যে একটু স্পেস যেটা আছে সেখানে আমি ইনলাইন টেকনিক ইউজ করেছি এই জায়গাটা স্টিমুলেশন করার জন্য। আমি তার গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস, এই যে হিপ অ্যাবডাক্টর মাসলটাকে টার্গেট করেছি তার মোটর পয়েন্টসগুলোকে স্ট্রেংথ বাড়ানোর জন্য। তারপরে তার ভিএমও, এই যে ভেস্টাস মেডিয়ালিস অবলিক্স কোয়াড্রিসেপসের যে মিডিয়াল সাইডের যে মাসলটা, তার যে রেক্টাস ফেমোরিস, এগুলোকে আমি টার্গেট করেছি তার স্ট্রেংথ বাড়ানোর জন্য। আমি একটা ভিডিও দেখি যে আসলে রিয়েল লাইফে পেশেন্ট ট্রিটমেন্টের সময় এটা কীরকম দেখা যায়। এটা আমার পেশেন্ট, তার ভিএমও ভাস্টাস মেডিয়ালিস অবলিক, তার রেক্টাস ফেমোরিস আমি মোটর স্টিমুলেশন করতেছি। তার এই যে ভাস্টাস ল্যাটারালিস আর আইটিবির মাঝামাঝি যে ইনলাইন টেকনিক আমি ইউজ করেছি, এবং তার গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস আমি মোটর পয়েন্ট স্টিমুলেশন করেছি। খুবই সিম্পল টেকনিক বাট ভেরি ইফেক্টিভ। নেক্সট স্লাইডে আমি যাই। নেক্সট আমি অ্যাপ্লাই করেছি হিটিং প্যাড জাস্ট টু ওয়ার্ম আপ দ্য এরিয়া। এরপরে আমি যেটা করেছি তার হিটিং প্যাড 10 মিনিটস। তারপরে এখানে আমি মায়োফেশিয়াল রিলিজ করেছি। মায়োফেশিয়াল রিলিজের মাধ্যমে আমি যেটা করতে পারি, তার মেকানিক্যালি জায়গাটা যে সেন্সাটাইজড আছে এটাকে ডিসেন্সারাইজড করার জন্য আমার মায়োফেশিয়াল রিলিজটা ভালো কাজ করতে পারে। হয়তো আইটিবিটাকে লেন্থেনিং করবে না, কিন্তু তার সেন্সিটিভিটি কমে যাবে এখানে। তারপরে তার যে মেইন যে ট্রিটমেন্ট, তার স্ট্রেংথেনিং, প্রোগ্রেসিভ স্ট্রেংথেনিং, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ডিপেন্ডস অন পেশেন্টের এইজ, পেশেন্টের অ্যাক্টিভিটি লেভেল, তার প্রিমরবিড লেভেল, সে কতটা লোড নিতে পারে। তো ইনিশিয়ালি ওপেন কাইনেটিক চেইন ওকেসিতে আমরা করি। সাইড লাইংয়ে তার হিপ অ্যাবডাকশন এগেনস্ট গ্র্যাভিটি, সাইড লাইংয়ে এক্সটার্নাল রোটেশন করতে পারে এগেনস্ট গ্র্যাভিটি, তারপর গ্লুটিয়াল ব্রিজিং, পেলভিসটাকে লিফট করা, এগুলো ইনিশিয়ালি আর্লি স্টেজে যখন পেশেন্টের অনেক পেইন থাকে এইটা দিয়ে আমি শুরু করতে পারি। এটা ওপেন কাইনেটিক চেইন, যেহেতু তার পাটা ইজ নট, foot is not planted on the floor or on the ground, the ইজেনেটকে বলে ওপেন কাইনেটিক চেইন, লো লোড। দেন আমি লোড অ্যাপ্লাই করতে পারি, আমরা লোড বেয়ারিং পজিশন, যেমন এটা বলে ক্লোজ কাইনেটিক চেইন পজিশনে মিনি স্কোয়াটস, ফার্স্ট মেবি 20-30 ডিগ্রি স্কোয়াটিং, দেন লাঞ্চেস, স্টেপিং আপ, স্মল স্টেপস, এভাবে আমরা প্রোগ্রেস করতে পারি। এরপর যেসব পেশেন্টের ক্ষেত্রে যারা যদি পেশেন্ট খুব স্পোর্টি হয়, তারা যদি অ্যাথলেট হয়, সেক্ষেত্রে স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিস আমরা করতে পারি, যেমন গবলেট স্কোয়াটস, সিঙ্গল লেগ স্কোয়াটস, প্লায়োমেট্রিক্স। দিস আর অল কাইন্ড অফ ভেরি হাই লেভেল অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিপেন্ডস অন কোন ধরনের পেশেন্ট আমি ট্রিটমেন্ট করতেছি। যেমন লেভেল 3তে আমি দেখাইছি এখানে যে সিঙ্গল লেগ স্কোয়াটিং, এটাকে বলে গবলেট স্কোয়াটিং উইথ হোল্ডিং ওয়েট ইন হ্যান্ডস, দিস কাইন্ড অফ প্লায়োমেট্রিক্স। সো দিস আর অল for the patients those are highly active and those are athlete or sports person. Few exercises are very important: clamshell, lateral band walk, এটাকে অবশ্য monster walking ও বলা হয়, bridging exercise, single leg squatting. These are very effective exercise for IT band problem. আমরা ভিডিও দেখব, ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে কয়েকটা ইম্পর্টেন্ট টেকনিক্স আমাদের গ্লুটিয়াল মাসলের স্ট্রেংথ বাড়ানোর জন্য। তো অনেক পেশেন্টের ক্ষেত্রেই হয়তো এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা আসলে পেশেন্ট সিলেকশন ইজ ইম্পর্টেন্ট, যে কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন ধরনের এক্সারসাইজ করতে দিব। In this video, I'm going to show you the 5 best exercises to target the gluteus medius. Hi and welcome back to Physiotutors. The gluteus medius is an important stabilizer of the femur and pelvis during weight-bearing activities, with the highest activation observed during the stance phase of the gait. With its anterior, middle, and posterior fibers, it accounts for 60% of the total hip abductor muscle cross-sectional area. Hip abduction and external rotation weakness have been associated with patellofemoral pain syndrome due to the fact that it might lead to knee valgus,
hip adduction and hip internal rotation, a position that can place increased stress on the knee. When designing a strengthening or rehab program for patients, there are multiple factors that play a role in the exercise selection. One of those factors is the degree of muscle activation that can be achieved by a certain exercise and measured by EMG. Have your patient lying on the side with the head resting on his arms, with the upper leg slightly So all extended level 1 and the exercise. heel as the highest point. This prevents patients from using their core, TFL and quads too much. Then the patient lifts his upper leg up with a straight knee. The exercise can be progressed with resistance bands or by rolling a gym ball up and down a wall. If this is too hard, have your patients bend the knee to decrease the lever arm, but be careful that they do not fall into external rotation. This exercise mainly targets the patient's ability to control pelvis on femur abduction and adduction in a combination of concentric and eccentric muscle actions. Have your patient stand on a stepper with one foot and ask him to drop the free leg by allowing the hip on the standing leg to fall into adduction. Be careful that your patient keeps his knee on the standing leg extended at all times. You can progress this exercise by holding a আমি weight দেখতে on the পাচ্ছি side কোনটা of করা the যাবে free কোনটা leg. করা যাবে না। In this exercise, the glute medius has to work isometrically in the standing leg, and it's a great exercise to improve coordination and balance. These are very high It level also targets other exercises. hip muscles and works the hamstrings eccentrically. Have your patient slightly bend the standing leg and extend the knee of the free leg. Then ask your patient to flex the hip of the standing leg while you keep a ট্রাঙ্ক straight back. রোটেশন না হয় এটা খেয়াল রাখতে হবে। Be careful that your patient's toes of the free leg point to the floor to prevent too much rotation at the hip. The patient can also put his hands on the pelvis to have visual input and to correct rotation of the hip and trunk. To progress this exercise, you can use a barbell or have your patient hold on to a weight. This is another great functional exercise that targets almost all muscles of the lower leg and has high coordinative demands. Have your patient stand on a stepper and have them touch This the is one floor of the with best the heel of the and free leg. important exercise, তবে হাই লেভেল। You can আমার progress পেশেন্টের this ক্ষেত্রে exercise by অ্যাপ্রোপ্রিয়েট increasing না, the যেহেতু আমার stepper height পেশেন্টের and regress 60 it by প্লাস, having them sit and get up from ইজ a নট cue. অ্যান অ্যাথলেট। বা যারা অ্যাথলেট স্পোর্টস পারসন, এদের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। And the winner is side bridge to neutral spine position, also known as side planks. Have your patients lie on the side that they want to work out. Then have them push up on their elbow and keep the upper and lower body in one line and hold this position for as long as possible. To progress this exercise and to target the upper leg at the same time, the patient has to lift the upper leg. This can be done concentrically for several repetitions, or it can be held in the abducted position isometrically. তো এখানে আমরা অনেকগুলো এক্সারসাইজ দেখালাম। আমি আগে বলেছি যে আমাকে অবশ্যই পেশেন্ট সিলেকশন ইম্পর্টেন্ট, যে কোন এক্সারসাইজটা কোন পেশেন্ট করতে পারবে, তার বয়স, তার ক্যাপাসিটি এটা অ্যালাউ করে কিনা, এটা ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। আচ্ছা, আমি বলেছি আগে যে আইটিবির ক্ষেত্রে আমরা স্ট্রেচিং করি না, দিস ইজ ওল্ড কনসেপ্ট। আমরা ফোম রোলিংও করি না, এটা অলসো ওল্ড কনসেপ্ট। এখানে বলছি যে দ্য আইটিবি ইজ স্ট্রং অ্যান্ড ক্যানট বি স্ট্রেসড। সুতরাং যদি আমরা এগুলো করে থাকি আগে, আমরা এগুলো অ্যাভয়েড করবো, কারণ এগুলো টাইম আমাদের নষ্ট হবে, বাট কোনো উপকার হবে না আমাদের। টেপ ইউজ করতে পারি। আমার পেশেন্টের ক্ষেত্রে আমি টেপ ইউজ করেছি, যেটা টেপ ইউজ করার পরে পেশেন্ট যে স্ন্যাপিং, যে ক্রিপিটাস যে সেন্সেশনটা, এটা স্টপ হয়েছে। এটা আমি টু থ্রি সেশনস আমি টেপিং করেছি, এরপর আর টেপিং দরকার হয় নাই, পেশেন্টের স্ন্যাপিং সেন্সেশনটা স্টপ হয়ে গেছে। পেশেন্টকে আমি অ্যাডভাইস করব কিছু জিনিস, কিন্তু আমাকে পেশেন্টকে 15-20-30টা অ্যাডভাইস করা যাবে না, কারণ এগুলো ওভার এক্সস্টিং। এটা বাংলাদেশে একটা প্রেসক্রিপশন, আমি জানি না কিসের প্রেসক্রিপশন। তো এখানে এই যে
টিক চিহ্ন দেওয়া 15টা 20টা জিনিস করা যাবে না। যেমন পেশেন্টের হয়তো নেক পেইন আছে হয়তো বা কোমরে ব্যথা, বলছে যে উপরে তাকানো যাবে না, তারপরে অনেক কিছু করা যাবে না, যেগুলো আসলে পেশেন্টের মধ্যে একটা ফিয়ার তৈরি করে, যে চিন্তা করবে যে তার অ্যাক্টিভিটি লেভেল যখন কমে যাবে পেশেন্টের মধ্যে, তার মধ্যে আরও ফিয়ার কাজ করবে, সে আরও অ্যাভয়েড করার চেষ্টা করবে, আলটিমেটলি সে ডিসেবিলিটি থেকে চলে যাবে। তো এই ধরনের এত বেশি অ্যাডভাইস পেশেন্টকে করা যাবে না। 2-3টা অ্যাডভাইস করতে হবে যেগুলো তার জন্য উপকারী, আর তাকে বলতে হবে তার হি হ্যাজ টু লিভ এ ভেরি মোর অ্যাক্টিভ লাইফস্টাইল। যেহেতু সে স্মোকিং করে, তাকে আমি অ্যাডভাইস করেছিলাম স্মোকিংটা অ্যাভয়েড করার অথবা রিডিউস করার জন্য, কারণ স্মোকিং অনেক সময় ইনফ্লামেশন, অনেক সময় পেইনের ক্ষেত্রে যে অনেক সময় নেগেটিভলি ইফেক্ট করে। তার যেহেতু তার ডায়েট, আমি দেখছি তার ফাস্ট ফুড, সে প্রসেস ফুড ইউজ করে, তাকে আমি অ্যাডভাইস করেছি অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট ইউজ করার জন্য, যেটা আমি পরে আলোচনা করব। তাকে বলছি হাঁটার জন্য, বেশি বেশি হাঁটার জন্য অবশ্যই একটা ভালো শু ইউজ করা, যেটার মধ্যে ভালো কুশন আছে, এই ধরনের শু ইউজ করে হাঁটার জন্য, এবং নট আপহিল or ডাউনহিল ওয়াকিং, পেশেন্ট শুড ওয়াক ইন এ ইভেন সারফেস। তাকে বলছি কিছু কিছু ফুড বেশি খাওয়ার জন্য, যেমন অ্যাভোকাডো, ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউটস, ক্যাবেজ, অল হ্যাভ অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টস। তারপরে যেমন জলপাইয়ের তেল, যেমন অলিভ অয়েল, সামুদ্রিক মাছ যেমন স্যালমন, টিউনা, অয়েলি ফিশগুলো খুবই খুবই ভালো। তারপরে তাকে বলছি স্পাইসি ফুড, যেমন 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 সবটাতে হলুদ দেওয়া আছে, যেমন টারমারিক, তারপরে রসুন, এগুলো খুবই খুবই উপকারী আমাদের ইনফ্লামেশন কমানোর জন্য। তারপরে যেসব ফ্রুটসগুলো খুবই ডিপ ডিপ ডার্ক কালার, যেমন চেরি, ব্লুবেরি, রাসবেরি, এগুলো খুবই খুবই ভালো ইনফ্লামেশন কমানোর জন্য। তারপরে ক্যাবেজটা খুবই খুবই ভালো ইনফ্লামেশন কমানোর জন্য। বাট এইসব ফুডগুলো বসে অ্যাভয়েড করার জন্য, সুগারি ফুড, তারপরে রেড মিট, চিজ, তারপরে প্রসেসড ফুড, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, এইগুলো, তারপরে সয়াবিন অয়েল, এগুলো অসময় ব্যথা বাড়ায়। এগুলো বলছি কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য অ্যাভয়েড করার জন্য। তো এখান থেকে আমরা যেটা শিখলাম যে এই আমাদের লেকচারের মাধ্যমে, যে আইটিবি ব্যান্ড সিনড্রোম এটা কোনো ফ্রিকশন সিনড্রোম না, এটা কম্প্রেশনের কারণে হয় মোস্টলি, হয় ডিউ টু রিপিটেড অ্যাক্টিভিটিসের কারণে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাকে অ্যাড্রেস করতে হবে তার হিপের মাসেলটাকে অবশ্যই আমাকে অ্যাড্রেস করতে হবে সবার আগে, আমাদের স্ট্রেন্থ বাড়াতে হবে। কী কী অ্যাভয়েড করতে হবে? আমরা সাধারণত স্ট্রেচিং আমরা করবো না, স্ট্রেচিং করে খুব একটা লাভ নাই। ফোম রোলিং যদি আমরা করে থাকি, ফোম রোলার এটাও খুব একটা উপকারী না, এটা বরং মোর কাইন্ড অফ ট্রমাটিক ফর দ্য আইটিবি এরিয়াতে। তারপরে আর কি আমি বলছি, তার ফিয়ার অ্যাভয়েডেন্স যদি তার মধ্যে থাকে, এটাকে আমাকে প্রথমেই অ্যাড্রেস করতে হবে, তাকে বোঝাতে হবে যে দিস কিউরেবল, ইটস ট্রিটেবল, এবং তাকে বলতে হবে যে উইদাউট এনি রিজন এক্স-রে বা এগুলোর রিপোর্ট এগুলো মাথায় না নেওয়ার জন্য, কারণ এগুলোর সাথে তার পেইনের সম্পর্ক নেই। তো আশা করি আমার এই শর্ট লেকচারের মাধ্যমে আমরা উপকৃত হয়েছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ লেট মি নো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য টাইমলি। ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকস নিয়ে আমরা আলোচনা করবো ডিটেলস। সবাইকে ধন্যবাদ, সবাইকে আগাম ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।